আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। সরকার ও গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন অগ্রগতি হচ্ছে, দুর্যোগ মোকাবেলাও সম্ভব হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, রেমালের প্রভাব কাটিয়ে সবাই যেন নতুন উদ্যমে জেগে উঠতে পারেন তার সব ব্যবস্থা করবে সরকার। শফিকুল আলমের ক্যামেরায় পটুয়াখালী থেকে আরও জানাচ্ছেন মারফরেজা। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এলোমেলো দেশের দক্ষিণাঞ্চলের ১৯ জেলার ৩৮ লাখ মানুষের জীবন। ১৬টি তাজা প্রাণ ঝরে যাওয়ার পাশাপাশি কেউ হারিয়েছেন কৃষি জমি, কেউ বা মাছের ক্ষেত, ঘরবাড়ি সহ সবকিছু হারিয়ে নিঃস্ব অনেকে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। এমন হারাবার খবরের মাঝে নতুনভাবে জেগে ওঠার সাহস জোগাতে ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেমালের ছবলে সবচেয়ে বেশি লণ্ডভণ্ড পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তার পাশাপাশি ঘুরে দাঁড়াতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন তিনি। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। দুর্গতদের সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়া হবে উপকূলবাসীদের। যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলো আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আমার জন্য আপনারা চাষবাস করতে পারেন। আমরা চাই আমাদের ১ ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। যারা মানুষের পাশে থাকার পরিবর্তে কেবল সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, তার পাল্টা জবাবও ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটিয়ে উঠতে দরকার আরও অনেকটা সময়। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর এমন আগমন নিঃসন্দেহে সাহস যোগাবে বেকারকার স্বপ্নহারা লাখো মানুষের। ঠিক যেমন অতীতে শত প্রতিকূলতা কাটিয়ে একটু একটু করে এগিয়ে চলছে বাংলাদেশ। মারফরেজা, আরটিভি, কলাপাড়া, পটুয়াখালী। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি, জোয়ার ও জলোচ্ছ্বাসে বাগেরহাটে ভেসে গেছে ৪০,০০০ চিংড়ির ঘের। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন জেলার চিংড়ি চাষিরা। ক্ষতি হয়েছে ঘেরের পাড়ও। পরিস্থিতি সামলে উঠতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় মৎস্য বিভাগ। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। দেখে বোঝার উপায় নেই কোন ঘেরের মালিক কে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে সব মিশে গিয়ে পরিণত হয়েছে এক ঘেরে। সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাটের রামপালের সুন্দরপুর বিলে শত শত ঘের থাকলেও এখন তার কোনো চিহ্ন নেই। কেবল এই বিল নয়, এমন অবস্থা জেলার 5টি উপজেলার 40,000 চিংড়ি ঘেরের। রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে ভেসে গেছে চিংড়ি ও কাঁকড়ার ঘের। বিভিন্ন ব্যাংক ও NGO থেকে ঋণ নিয়ে এসব ঘের গড়ে তোলা হয়। সব হারিয়ে চাষিরা এখন কোটি কোটি টাকার ক্ষতির মুখে। নদীতে কিছুই নেই, ঘের ভাতাইতে বাড়িঘরও তো সেই অবস্থা। প্রায় লাখ লাখ টাকা ব্যাংকেতে লোন করে এই ঘের ভাতারিতে দিয়ে সব আমাকে শেষ হয়ে গেছে। চোখের সামনে মনে করেন আমার এই ঘেরটা আমার এই মাছ চলে গেছে, দেখেছি চোখের সামনে, কিন্তু কিছু বলার নাই আমাদের। সবাই হা করে শুধু দেখছি, আমাদের নতুন করে ইনভেস্ট করার মতো টাকা অ্যাবিলিটি নাই। আমাদের যে পরিস্থিতি তাতে আমাদের আর বাঁচার আশা দেখছি না। মাথার উপরে দেনার বিশাল চাপ। যখন মাছ ব্যস্ত তখনই সাগরের পানি উইটা আমাদের সব তলাইয়া নিয়ে গেছে। আমরা এখন কি করব? ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করার কথা জানান জেলার মৎস্য কর্মকর্তা। আমাদের প্রায় 40,000-এর মতো ঘের ভেসে গিয়েছে এবং ক্ষতির পরিমাণ 100 কোটি টাকার কাছাকাছি হবে বলে আমরা আশঙ্কা করছি। মৎস্য অধিদপ্তর চাষিদের পাশে থেকে
চুন প্রয়োগ এবং এই মুহূর্তে পুনর নাম মজুত করার পরামর্শ দিচ্ছি। গেল অর্থ বছরে জেলায় 16,500 মেট্রিক টন বাগদা ও 15,500 মেট্রিক টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা চান চাষিরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। এদিকে উজানের ঢল ও বৃষ্টির কারণে সিলেটের সুরমা, কুশিয়ারা সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর আমরশীত পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত সিলেটে 19.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণ এবং সিলেটে টানা বৃষ্টিতে এ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, কানাইঘাটে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে গোয়াইনঘাট উপজেলার সালুকটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে গেছে। গোয়াইনঘাট উপজেলার পানিবন্দী লোকজনকে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করছে প্রশাসন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তথ্য নখদর্পণে অপরাধীদের আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন হারুনুর রশিদ। বিকেলে কলকাতা থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। তবে তিনি বলেন, হত্যার কারণ এখনও জানা যায়নি, উদ্ধার হয়নি হত্যার ব্যবহৃত অস্ত্র। মরদেহের খণ্ডিত অংশ সংসদ সদস্যের কিনা ডিএনএ টেস্টের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। AR বাদলের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তের অংশ হিসেবে কলকাতা থেকে দেশে ফিরে সবশেষ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ। মূল ঘাতকের কাছে আমরা অনেক কেন আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট না হলেও হারুনুর রশিদ বলেন, মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এখন হত্যার সবকিছু তো আমরা মোটামুটি আমাদের নখদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আমরা মনে করি বাকিদের জন্য আমরা কাজ করছি। আমরা শীঘ্রই তাদেরকে আইনের আওতায় বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। এখনো তদন্ত চলছে। এই মুহূর্তে স্পেসিফিকলি কি কারণটাই কিটা এই মুহূর্তে বলা যাচ্ছে। সংসদ সদস্যের বন্ধু গোপাল বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্য অংশ পাওয়া যেতে পারে বলে জানান তিনি। গোপাল বিশ্বাসের সাথে আমার কালকে প্রায় 2 ঘন্টা কথা হয়েছে। আমরা তার কাছ থেকে অনেক তথ্যপত্র পেয়েছি, সেটা আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজে লাগাবো। এটা এখনো এবং আমরা তার সাথে সে কি ব্যবসা করে সেটা আমরা জেনেছি। তবে আমরা এই বিষয়ে এখন আমরা কিন্তু বলতে চাচ্ছি না। যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে আমাদের যে সুয়েজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা যদি একটু যদি যখন যদি ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। সে প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ বলার সাথে তারা করেছে এবং আপনারা জানেন অনেকাংশই আলামত উদ্ধার হয়েছে। আমি মনে করি যে আমি বারবারই আশাবাদী। আমি কিন্তু ওইখানে গিয়ে বলেছিলাম আমরা আশাবাদী। ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া কয়েক টুকরো মাংস ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এগুলো সংসদ সদস্যের মরদেহের খণ্ডিত অংশ কিনা নিশ্চিত হতে কলকাতায় যাচ্ছেন আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস। ঢাকায় ফেরার আগে তিনি বলেন, ফরেনসিক রিপোর্টের পর খণ্ডিত অংশ বাংলাদেশে আনা হবে। যদিও মনে করছি এটা হবে আনোয়ারুল আজিমেরই তার অংশবিশেষ হবে, তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে। AR বাদল, RTV, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের নামে নতুন করে 276 একর জমির সন্ধান পাওয়ার পর জেলায় জেলায় সম্পদের খোঁজ চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। দেশের বাইরেও তার সম্পদের অনুসন্ধান চলছে। তবে 2 দফায় আদালত বেনজিরের 631 একর জমি সহ সম্পদ ক্রোকের নির্দেশ দিলেও এখনও এসবের নিয়ন্ত্রণ রয়েছে বেনজিরের হাতে। দুদকের আইনজীবী জানান, নিয়ম মেনে সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে। জহিরুল ইসলামের ক্যামেরায় সুমন তানফিরের প্রতিবেদন। এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশানের র্যানকন আইকন টাওয়ার। লেক ঘেঁষা অভিজাত এ ভবনের 13 ও 14 তলায় স্ত্রী ও কন্যার নামে 22 ও 2300 বর্গফুটের 4টি ফ্ল্যাট কিনেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বাইরে যে সময় থাকে 2-1 সময় গাড়ি নিয়ে বেরোয়, ওই সময় দেখা যায়। এছাড়া ওই পাশে ওনারা থাকে। হ্যাঁ, ওই পাশে ওনারা থাকে।
ফ্ল্যাটগুলোর মূল্য 20 কোটি টাকার বেশি হলেও খাতা কলমে প্রতি ফ্ল্যাটের দাম দেখানো হয় মাত্র 53 থেকে 56 লাখ টাকা। আশ্চর্যের বিষয় হচ্ছে প্রায় 100 কোটি টাকার এই সম্পদ বেনজির আহমেদ কিনেছেন একই দিনে, গত 5 মার্চ 2023। 34 বছর 7 মাসের সরকারি চাকরি জীবনে বেতন ভাতা বাবদ সর্বোচ্চ 1 কোটি টাকা যার আয় হওয়ার কথা, সেই মানুষটি শুধু স্ত্রীর নামেই কিনেছেন 531 একর জমি। গুলশানের এই একটি ভবনেই স্ত্রী জিশান মির্জার নামে করেছেন 3টি ফ্ল্যাট। বেনজির সাহেব কি পরিবার নিয়ে থাকে কি সে জানি না, কিন্তু থাকে এই জায়গায় সেইটা জানি। এই কয়েকদিনে কি সরকারি কেউ আসছিল আপনাদের এখানে? কালকে আসছিল কমিশনার, দুর্নীতি কমিশনার অফিস থেকে লোক আসছিল। এই দুদকের জব্দ তালিকায় যে 83টি দলিলের কথা বলা হয়েছে তারও প্রায় সবগুলোই স্ত্রীর নামে। মাদারীপুরে 113টি দলিলের বিপরীতে যে 276 একর জমির সন্ধান পায় দুদক, সেগুলোর মালিকও স্ত্রী জিশান মির্জা। বেনজির সাহেবের বাড়ি চেনেন আপনি? হ্যাঁ। কোনটা বাড়ি? লাল বিল্ডিং। তবে দুদকের জব্দ করা বিপুল সম্পদ ও 33টি ব্যাংক হিসাবের বাইরেও রয়েছে সাবেক আইজিপির সম্পদ। এটি পূর্বাচলের পাশে আনন্দ হাউজিং সোসাইটি। প্রায় 40 কাঠা জমির ডুপ্লেক্স এ বাড়িটির মালিক বেনজির। এলাকার সবাই একে আইজিপির বাড়ি হিসাবেই চেনেন। বেনজির বাড়ি এটা। বেনজির সাহেবের বাড়ি 4-5 বছর আছে। আপনার মালিকের নাম কি? জি স্যার। সম্পদ অনুসন্ধানে এখন জেলায় জেলায় চিঠি দিয়েছে দুদক। বিদেশেও তার সম্পদের অনুসন্ধান চলছে। বৈধ উৎসটা আছে কিনা সেটাই হয়তো ওনারা জানতে চাবেন, বা এখানে কোনো লন্ডারিং হয়েছে কিনা। অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে এই ধরনের কোনো তথ্য থাকে যে উনি দেশের বাইরে কোনো সম্পদ প্রেরণ করেছেন বা কোনো অর্থ প্রেরণ করেছেন, তাহলে আমাদের মানি লন্ডারিং আইন আছে। আগামী 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে সাবেক আইজিপিকে, আর 9 জুন ডাকা হয়েছে তার স্ত্রী ও 2 কন্যাকেও। সুমন তানভীর, RTV, ঢাকা। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে পণ্য রপ্তানিতে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গেল মাসে রপ্তানি কমেছে প্রায় 1%, আর চলতি অর্থ বছরের 10 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কমেছে 6.87%। এমন বাস্তবতায় আগামী বাজেটে রপ্তানি খাতে আরোপিত 1% অগ্রিম আয়কর প্রত্যাহার সহ রপ্তানিমুখী শিল্পকে ভ্যাট মুক্ত রাখার দাবি শিল্প উদ্যোক্তাদের। সেলিম মালিকের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইসরায়েল ফিলিস্তিন সংকট, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ইউরোপ আমেরিকার বাজারগুলোতে উচ্চ মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে কিছুটা কম কেনাকাটা করছে বাংলাদেশের পণ্য রপ্তানির বড় বাজারের ক্রেতারা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে ইতিবাচক গতি থেকে সরে গেল মাসে প্রবৃদ্ধি নেমেছে নেতিবাচক ধারায়। চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল এই 10 মাসের সার্বিক রপ্তানি আয় 3.93% বাড়লেও এপ্রিলে কমেছে 1% মতো। লক্ষ্যমাত্রার থেকে বেশ দূরেও এই খাত। 10 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে 6.87%। 37 বছর আমি এই সেক্টরে, তার মধ্যে এখন যে সংকট আমরা ফেস করছি, আমরা আমাদের জীবন আর কখনো ফেস করিনি। এলসি করে না, এলসি করতে দিলে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস ডিলে হচ্ছে। এই সমস্যা ফেস করে যখন আমি এলসি করি, মাল আসবে, তখন আবার কাস্টমসের নানা রকমের সমস্যা, আমদানিতেও সমস্যা, রপ্তানিতেও সমস্যা। গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি, বিদ্যুৎ নাই, বিদ্যুতের মূল্য বৃদ্ধি। শিল্প উদ্যোক্তারা বলছেন এমন বাস্তবতায় বিশ্ববাজারে টিকে থাকতে হলে প্রয়োজন বাজেট সহায়তা। 1% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়া হচ্ছে, সেটি আমার মনে হয় যে উঠাই দেওয়া উচিত আগামী কয়েক বছরের জন্য। আমার ক্যাশ ইনসেন্টিভ প্রয়োজন নাই, আমি ক্যাশের জায়গায় আমাকে ইলেকট্রিসিটির উপর ইনসেন্টিভ দিতে পারে, আমাকে আমার ট্যাক্সের উপর ইনসেন্টিভ দিতে পারে, আমাকে আমার ল্যান্ডের উপরে ইনসেন্টিভ দিতে পারে। এগুলি দিয়েই কিন্তু আমাদেরকে ইন্ডাস্ট্রি, আমাদের এক্সপোর্টটাকে বাড়ায় রাখতে হবে আগামী কয়েক বছর। রপ্তানি খাতকে ভ্যাট মুক্ত রাখার দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলছেন এই খাতকে এগিয়ে নিতে সবচেয়ে জরুরি মানসম্মত বিদ্যুৎ ও জ্বালানি। যদি আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই, আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি সাপ্লাই, কোয়ালিটি ইলেকট্রিক সাপ্লাই, তো সেগুলি যদি করা হয় তাহলে আমি মনে করি যে আমরা যে বিপদ আছে, বিপদ থেকে যেতে পারি এবং আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন সামনে, সেটি আমরা অ্যাচিভ করতে পারবো। বলা হচ্ছে রপ্তানিমুখী শিল্প ভ্যাট মুক্ত থাকবে, কিন্তু বাস্তবে সেটা নেই এবং আমাদেরকে পদে পদে ভ্যাটের নানা রকমের হয়রানির শিকার হতে হচ্ছে। মানে এখন একটা জরিমানা বাণিজ্য তো শুরু হয়ে গেছে কাস্টমস এবং ভ্যাটের ডিপার্টমেন্টে। বিশ্লেষকরা বলছেন সরকারের নীতি ও সহায়তা ছাড়া রপ্তানি খাতকে টিকিয়ে রাখা কঠিন। এইবারের বাজেটে প্রণোদনা যেগুলো দেওয়া হবে, সে প্রণোদনার পুনর্বিন্যাস করে আগামীর যে সম্ভাবনাময় যে খাতগুলি, সেখানে আমাদের কনসেন্ট্রেশনটা বেশি হওয়া উচিত বলে আমার মনে হয়। সেলিম মালিক, RTV, ঢাকা।
নিত্যপণ্যের মূল্য যা আছে এখন মানুষের ধরাছোঁয়ার বাইরে আরও যেন না বৃদ্ধি পায়। আমরা এমন বাজেট চাই যে বাজেটের জন্যে এদেশের যে 2041 সালে যে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে সেখানে কোনো আঘাত লাগে এমন বাজেট আমরা চাই না। যাতে আমরা স্বল্প পরিমাণে আমরা 1% বা 2% সুদে যদি আমরা লোন পাই, তাহলে আমরা লোনের টাকা দিয়ে দেখা গেল যে আমরা আমাদের যে খামার, আমাদের এই খামারের অনেক ডেভেলপ করতে পারবো। আমরা গরু পালন করে অন্তত খামারেরা স্বাবলম্বী হতে পারবো। বাজেটের যদি বেশি অংশ শিক্ষকদের জন্য ব্যবহৃত হয় এবং সেটা শিক্ষার প্রকৃত ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে বাজেটটা অনেকটা ফলপ্রসূ হবে এবং সাথে সাথে অন্যান্য অবকাঠামোগত উন্নয়নও বৃদ্ধি পাবে। সাধারণ মানুষ তেল, ডাল, লবণ নিত্যপূর্ণ জিনিস করে ক্ষমতার মধ্যে থাকে, তাহলে এই বাজেট আমরা প্রত্যাশা করছি। সরকার যে বাজেটটা করবে, বাজেটটা যেন গরিব মানুষ বেঁচে থাকতে পারে, এই বিষয়ে সরকারের কাছে এটা আমার অনুরোধ। বুরাক ওস্টিভিচ জ্বরে কাঁপছে বাংলাদেশ। সিঙ্গার বেকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ভ্রমণ করে ভক্ত ও ক্রেতাদের সাথে দেখা করেন তুর্কি এই সুপারস্টার। যারা দেখা করার সুযোগ পাননি তাদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সিঙ্গার বেকো। এবার বুরাক ওস্টিভিচের সাথে দেখা করা যাবে ইস্তাম্বুলে। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেইল স্টোর অথবা singerbd.com থেকে যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা 4 দিন 3 রাতের জন্য ইস্তাম্বুল ভ্রমণ করার পাশাপাশি দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওস্টিভিচের সাথে। দেখা হয়নি তাই মন খারাপ? এবার বুরাকের সাথে দেখা হবে ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে বুরাক ওস্টিভিচের সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট, প্রতিদিন ফ্রি টিভি জেতার সুযোগ ও এসিতে হট অফার তো থাকছেই। সিঙ্গার বেকো। সড়ক, মহাসড়ক কিংবা রাস্তার পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, কোরবানির পরদিন সূর্যোদয়ের আগে পশুর বর্জ্য অপসারণ করতে হবে। ঈদুল আজহার প্রথম 2 দিনের মধ্যে পশু কোরবানি দেওয়ার অনুরোধ করেছেন মেয়র আতিকুল ইসলাম। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এরই বিস্তারিত। আর কদিন পরই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এরই মাঝে প্রস্তুতিও শুরু করেছে সরকার। সচিবালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এ বৈঠক। পশুর হাটের ব্যবস্থাপনা সম্বন্ধে পরে এলজিআরডি মন্ত্রী সিদ্ধান্তগুলো তুলে ধরেন। জানান, নাগরিকদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে এমন স্থানে পশুর হাট বসানো যাবে না। হাটে থাকবে ব্যাংকিং সহায়তা ও জাল টাকা শনাক্তের সুবিধা। সড়ক ও মহাসড়কের উপর বা তার পাশে কোরবানির পশুর হাট যারা প্রদান না করা এবং মৌসুমি ফলের বাজার সহ যে কোনো ধরনের অস্থায়ী বাজার দোকান বসানো থেকে বিরত থাকতে হবে। কোরবানির গরু তো জবাই করা আরম্ভ হবে 8টা-10টা থেকে এবং এর পরের দিন করে এরপর আমরা সময়টা দেওয়া হয়েছে সূর্য আগামী দিন সূর্য উদয়ের আগ পর্যন্ত, কিন্তু ওনারা সাধারণত 7-8 ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলেন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানান, রাজধানীতে কোরবানি কেন্দ্রিক 75,000 কোটি টাকার বাণিজ্য হবে। এই বিপুল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নে সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিয়েছে। আমরা যেন কোরবানিটা প্রথম 2 দিনের মধ্যে যেন করে ফেলতে পারি। তৃতীয় দিন যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের পরিচ্ছন্ন কর্মীরাও রেস্ট নিতে পারে এবং অবভিয়াসলি প্রতিবারের মতন আমরা 3 দিন পরে আমরা একটা বড় খানা দিই আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জন্য, কারণ ওরা তো একটা দাবি রাখে, ওদেরকে আমরা একটা সকলে মিলে আমরা সবার সাথে একটা বড় খানার বন্দোবস্ত করি। মেয়র জানান, কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারে 480টি যানবাহন ব্যবহার হবে। জাপান থেকে ড্রাম লোডার আনা হচ্ছে, 10,000 জনবল কাজে লাগানো হবে এবং 10,40,000 পলিব্যাগ নগরবাসীকে বিতরণ করা হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর 25তম বার্ষিক সাধারণ সভা এজিএম সম্পন্ন হয়েছে। সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়। সভা 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত সমাপ্ত। বছরের ব্যালেন্স শিট এবং ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী। এই সময় প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ASM ফিরোজ আলম ও আনোয়ারুল হক।
অনুষ্ঠানে 2023 সালের অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ার হোল্ডারদের ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংক সহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল বলে জানান ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি। কৌশলগত নির্দেশনা অনুপ্রাণিত হয় মার্কেন্টাইল ব্যাংক আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান অব্যাহত রাখতে চায়। গ্রাহক সন্তুষ্টি নিশ্চয়তা নিশ্চিতকরণ, শেয়ার হোল্ডারদের পরিসম্পদ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আত্মবিশ্বাসী। পহেলা মে সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। দিনব্যাপী এই কর্মসূচিতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে 6 থেকে 59 মাস বয়সী প্রায় 2,22,00,000 শিশুকে। এই উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন জেলায় কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সকালে নগর ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তারা জানান এই জেলায় 109টি কেন্দ্রে 6 থেকে 11 মাস বয়সী 7,825 জন ও 12 থেকে 59 বয়সী 47,366 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদিকে ময়মনসিংহে দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে কর্মশালায় সংশ্লিষ্টরা জানান এই জেলায় 9,18,431 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া বাগেরহাট, কুষ্টিয়া, বগুড়া, নড়াইল, লক্ষ্মীপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ চাঁদপুরেও সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা সহ কর্মশালা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ 97% শেষ হয়েছে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে এটি পুরোপুরি চালু হবে, এমনটাই জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। দুপুরে তৃতীয় টার্মিনালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। একটা রানওয়েতে কিছুটা সমস্যা হতে পারে, তাই সরকার দ্বিতীয় রানওয়ে তৈরির পরিকল্পনা করছে বলেও জানান মন্ত্রী। শরৎ খানের রিপোর্ট। অব্যবস্থাপনা, ছোট অবকাঠামো আর অতিরিক্ত যাত্রী চাপে সেবা নিশ্চিতে ব্যর্থ হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আর এসব থেকে মুক্তি দিতেই গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের তৃতীয় টার্মিনাল। 2,30,000 বর্গমিটার জুড়ে নির্মিত টার্মিনালে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে বিমানবন্দরের সক্ষমতাও বৃদ্ধি পাবে কয়েক গুণ। কাজের অগ্রগতি পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। পুরো টার্মিনাল ঘুরে কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন তিনি। about 3% যে কাজ বাকি আছে যেটা আমাদেরকে জানানো হয়েছে, সেই 3% এর মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্সেন্টগুলি রয়ে গেছে। কোঅর্ডিনেশন, টেস্টিং এগুলি রয়ে গেছে। আমি আশা করি এখনো আমাদের যে সময় আছে এর মধ্যে এর সঙ্গে যারা জড়িত যারা সকলে মিলে এই কোঅর্ডিনেশন টেস্টিং এটা করবে। নতুন টার্মিনালের লাগেজ হ্যান্ডলিং নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কর্তৃপক্ষ। তবে জাপানের সঙ্গে যৌথ উদ্যোগ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিমান। লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে, এটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত জাপান আমাদেরকে বলেনি যে কার সাথে তারা করতে চায়। এটা তাদের হাতে আছে। আমরা আশা করি কিছুদিনের মধ্যে জাপান আমাদেরকে জানাবে। তৃতীয় টার্মিনাল চালুর পাশাপাশি সরকার আরেকটি রানওয়ে করার পরিকল্পনা করছে। যে কোনো এয়ারপোর্টে 2 বা 3টা রানওয়ে থাকা স্বাভাবিক, যেহেতু ইতিমধ্যে আশেপাশে বিল্ডিং অনেক হয়ে গেছে, সুতরাং সেটা নিয়ে আমরাও চিন্তিত আছি কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়। তবে দ্বিতীয় রানওয়ের পরিকল্পনা আমাদের মাথায় আছে, আমরা চিন্তা ভাবনা করছি এখানে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আধুনিক সেবা পাওয়ার অপেক্ষায় আকাশপথের যাত্রীরা। শরীয়ত খান, RTV, ঢাকা। মাথায় আঘাত সম্পর্কিত সচেতনতা বাড়াতে এভারকেয়ার হসপিটাল ঢাকায় পেশেন্ট ফোরাম অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা অবস্থিত হাসপাতালের অডিটোরিয়ামে এই ফোরাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাথায় আঘাতজনিত সম্পর্কে তথ্যবহুল আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। মাথায় আঘাত পেলে স্বাস্থ্য জটিলতা নিয়ে কর্মরত চিকিৎসকরা নিজ দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেন। পেশেন্ট ফোরামে এভারকেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর প্রফেসর ডাক্তার জিল্লুর রহমান, নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাক্তার আমিনুল ইসলাম, এভারকেয়ার হসপিটাল বাংলাদেশের সিইও ডাক্তার রত্নদীপ চাস্কার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।
বার্জার অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার এর 11তম আসর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই অ্যাওয়ার্ডে আবেদন করা প্রজেক্ট থেকে 7টি সেরা প্রজেক্টকে 2 লাখ টাকা এবং ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হবে। প্রকল্প মনোনীত করার শেষ তারিখ আগামী 14 জুন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বার্জারের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী ও ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস IAB এর সহসভাপতি স্থপতি মোহাম্মদ আলী নকি, সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান সহ বার্জারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 22 বছর ধরে IAB ও বার্জার এই অ্যাওয়ার্ড আয়োজন করেছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়েই এবছর উষ্ণতার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। তীব্র গরমে পড়ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। এরই মধ্যে ভারতের তাপমাত্রা 53 ডিগ্রি ছুঁই। এই ঘটনা খোদ দেশটির রাজধানী দিল্লিতে। এক প্রতিবেদনে তথ্য জানায় NDTV। এদিকে দেশটির ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু জানান, দিল্লির তাপমাত্রা 52.3 ডিগ্রি হওয়ায় বিষয়টি কিছুটা অস্বাভাবিক। আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের এই বিষয়ে খতিয়ে দেখতে বলেন তিনি। অপরদিকে শহরের উপকণ্ঠগুলোতে রাজস্থান থেকে আসা গরম বাতাস প্রথম আঘাত করায় এমন প্রভাব বলে জানায় দেশটির আবহাওয়া দপ্তর। ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য 26 জনের দল ঘোষণা করেছে বাফুফে। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। জায়গা হয়নি আনিসুর রহমান জিকোর, তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন তারিক কাজী ও শেখ মোরসালিন। বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে আগামী 6 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে কিংস অ্যারেনায় খেলবে হ্যাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। আর 11 জুন লেবাননের বিপক্ষে ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু কাতারের আল সাদ স্টেডিয়ামে। দুর্নীতির দায়ে অভিযোগ প্রমাণিত হয় ফিফা থেকে বাফুফের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা ও জরিমানার খবর লজ্জার অপমানের। অবিলম্বে বাফুফের বর্তমান কমিটির পদত্যাগ দাবি করেন সাবেক ফুটবলাররা। দেশের ফুটবলের উন্নতিতে সবার আগে বাফুফের ভোটারদের সিন্ডিকেট ভাঙতে হবে। ভোটারদের মধ্যে 90%কেই দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য সাবেক ফুটবলারদের। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ফিফা থেকে বাফুফে কর্তাদের বিরুদ্ধে ওঠা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরব সাবেক ফুটবলাররা। ঘোর অমানিসায় দেশের ফুটবল এই শিরোনামে গাফফার চুন্নু টুটুলদের মতো সাবেক জাতীয় ফুটবলারদের জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ। এবং তাদের এই দুর্নীতি বন্ধ করতে পারবে। যেখানে ফিফা থেকে আসা নিষেধাজ্ঞা ও জরিমানার বিষয়টি নিয়ে কথা বলেন সবাই। দীর্ঘদিন ধরে সাবেক ফুটবলারদের করা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে ফিফার এই নিষেধাজ্ঞায়। ভালো ভালো থাকতে আপনারা পদত্যাগ করেন, পদত্যাগ করে আপনারা চলে যান। অন্তত দেশের ফুটবলের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি এখানে সরে যায় তাহলে দেশের ফুটবলটা বেঁচে উঠবে। যারা বাদলকে অপমানিত করেছিল, আমি তো বলবো তৎক্ষণিক আমাদের যারা ফুটবলার ওখানে সদস্য ছিলেন, ইভেন সালাউদ্দিন সাহেব, উনি প্রেসিডেন্ট, উনিও তো বলতে পারতেন, প্রতিবাদ করতে পারেন। তো নাটের গুরুটা কে? বিশেষ করে বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে জরিমানার খবরটি সবচেয়ে বেশি কষ্টের। নৈতিকভাবে তার পদত্যাগ করা উচিত বলে মত দেন তারা বলল সে জড়িত, যদিও তার ফিনান্সিয়াল তাকে ফাইন করেছে, একই শাস্তি তার না পাওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না। দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত তাদেরকে অপসারণ কিংবা তাদের পদত্যাগ করা উচিত। দেশের বেশিরভাগ ফুটবল কাউন্সিলরে অসৎ ও দুর্নীতিগ্রস্ত, তাদের লালন পালন করে বাফুফে, এমন অভিযোগ তাদের। আমি সরি টু সে, যারা ফুটবলার আছে, রূপো আছে, জীবন আছে, আর কি আছে ওখানে আমাদের এরা কিন্তু কথাই বলে না। এটা কেন কথা বলে না জানি না। ওখানে লাভের জায়গাটা আমি দেখি না, কোনো লাভের জায়গা একটা তো বিদেশ সফর। 5 to 10% পাবেন যারা কোনো দুর্নীতির সাথে জড়িত না, আর তা নাহলে সবাই ক্যাশ টাকা নেয়। বর্তমান কমিটির সবারই অবিলম্বে অপসারণ চান সাবেক এই ফুটবলাররা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।